ঘরটা কেমন হয়েছে বলো তো লতা? ঘরটা তোমার ভালো লেগেছে তো? হ্যাঁ, সত্যি খুব ভালো হয়েছে। এই গরমের দিনে যাদের বাতাস দেওয়ার যন্ত্র নেই, তাদের জন্য এমন একটা বাড়ি সত্যিই ভালো। তোমার বুদ্ধি আছে বলতে হবে। তবে তুমি যদি আমার বুদ্ধির উপর বিশ্বাস করে আমাকে সাহায্য না করতে তবে কি করে হতো বলো তো? আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস ছিল, আছে এবং থাকবে। আমি জানি তুমি যা করবে তাই ঠিক হবে। এখন তবে আমি কুমড়োটা নিয়ে বাজারে যাই, দেখি কেমন বিক্রি হয়। শুধু ঘর হলেই তো চলবে না, সাথে রোজগারও লাগবে। এই গরমে লোক কুমড়ো খেতে ভালোবাসে। তুমি কুমড়ো কটা বাজারে নিয়ে যাও, দেখবে ভালো বিক্রি হবে। ঠিক আছে, আমি আসি, তুমি সাবধানে থেকো। আরে সঞ্জয়, না তো তুমি হঠাৎ আজকে আমার বাড়িতে এলে যে? কেমন আছো তুমি? কেমন চলছে তোমার ব্যবসা? আমি ভালো নেই। ব্যবসাটা ভালো চলছে না বলি তো ভালো নেই। তোমার তো এই জলের কারবার, তো ব্যবসা তো ভালোই চলবার কথা এই গরমে। আমার গ্রামে গরমে জল শুকিয়ে গিয়েছে। আরে জলই নেই তো ব্যবসা কি দিয়ে করবো বলো তো অবিনাশ দা? সেসব না হয় বুঝলাম। তা আমার কাছে এলে যে কোনো সাহায্যের দরকার আছে কি? তুমি কি আর সাহায্য করবে? আমি এলাম তোমার গ্রাম দেখতে। এখানে কেমন কি চলছে তা দেখতে, নতুন কিছু করবার কথা ভাবছি। বাহ, খুব ভালো কথা। আমার গ্রামকে নিয়ে কিছু করলে এই গ্রামের লোকেদেরও কিছু ভালো হতো। সেই, তোমার বাড়িতে থেকে কয়েকদিন চারপাশটা দেখে একটা সিদ্ধান্ত নেব। কয়েকদিন তোমার বাড়িতে থাকতে দেবে তো অবিনাশ দা? হ্যাঁ হ্যাঁ, কেন থাকতে দেব না? যতদিন খুশি থাকো সঞ্জয়নাথ, আমার কোনো অসুবিধা নেই। তুমি তো আসোই না, এই ব্যবসার সূত্র ধরে তাও এলে। ওই ব্যবসা আর কাজের চাপই আশা হয়ে ওঠে না। তা তোমার সবকিছু ঠিক চলছে তো? হ্যাঁ, আমার সবকিছু নিয়ে ভালোই চলছে। গ্রামের লোকগুলো খুব ভালো, সব সময় মানে একে অপরের বিপদে পাশে থাকে। তাহলে তো তোমার সবকিছু ভালোই আছে। বাড়িটাও অনেক বড় আর সুন্দর। আরে আপনি সঞ্জয়নাথ বাবু না? অবিনাশ বাবুর জেঠু ছেলে। হ্যাঁ, একদম ঠিক চিনেছেন। কিন্তু তুমি কে? তো তোমাকে তো আমি ঠিক চিনতে পারছি না। আরে আমি খগেন, খগেন অবিনাশ বাবুর বিশেষ লোক। ওনার অনেক কাজ আমি করে দিই। এমনকি আপনি বলতে পারেন ওনার কোনো কাজ আমাকে ছাড়া হয় না। এই লোকটা অবিনাশ তার সব কাজ করে। অবিনাশ তার এত সম্পত্তি, এত বিলাসিতা, সব তার সঠিক সময়ে সঠিক কাজের জন্য। আর তার পেছনে আছে এই লোকটা। এই লোকটা মনে হচ্ছে আমার কাজে লাগবে। আমার মনে হচ্ছে আপনি খুব দুশ্চিন্তায় আছেন। আমাকে বলতে পারেন, মানে আমি যদি আপনার কোনো কাজে লাগতে পারি তো আমার খুব ভালো লাগবে। আমার একটা কাজ তোমাকে করতে হবে, করবে? অনেক টাকা পাবে। অনেক টাকা? আচ্ছা বলুন কি কাজ করতে হবে, করে দেব। আপনি বলুন খালি, আমি সব একদম কথা মতো করে দেব। আমি পাশের গ্রামে থাকি। সেখানে আমার জলের ব্যবসা ছিল, কিন্তু তাতে আমার ক্ষতির উপর ক্ষতি হয়েছে। আমি আমার সব হারিয়ে ফেলেছি, বাড়ি ঘর টাকা পয়সা সব। এসব আপনি কি বলছেন? তাহলে আপনি এখন অবিনাশ বাবুর আশ্রয়ে থাকবেন, আর আমাকে দিয়ে যে কাজ করাবেন তার টাকা কোত্থেকে দেবেন? আমি সব বলছি, আগে শুনে নাও। আমি অবিনাশ তাকে বলেছি আমি এখানে তার বাড়িতে কিছুদিন থেকে আশপাশটা দেখে নতুন ব্যবসা শুরু করব, কিন্তু সত্যি কথা বলতে আমার কাছে নতুন ব্যবসা শুরু করবার মতো টাকা বা বুদ্ধি কোনোটাই নেই। তাহলে এখন আপনি কি করবেন, আর আমাকে দিয়েই বা কি করাতে চাইছেন? আমি অবিনাশ তার বাড়ি ঘর দখল করতে চাই। অবিনাশ তার বাড়ি, ব্যবসা, গ্রাম সব আমি আমার করে নিতে চাই। আর এতে তোমাকে সাহায্য করতে হবে, আমাকে করবে তো? সে আমি বুদ্ধি দিয়ে সাহায্য করতেই পারি, তবে এর বদলে আপনি আমাকে কি দেবেন? আমি শুনেছি অবিনাশ তার একটা বড় খামার আছে। সেটা যদি আমি তোমাকে দিয়ে দিই তাহলে তুমি খুশি তো? হ্যাঁ, খুব খুশি। অবিনাশ বাবু তো আমাকে কিছু মাস মাইনে ছাড়া ছাড়া কিছুই দেন না। ওনার থেকে আপনি অনেক ভালো। তাই? তাহলে তো তোমারও ভালো, আমারও ভালো। এখন চট জলদি আমাকে একটা বুদ্ধি দাও। তাহলে শুনুন আপনি। কি ব্যাপার সঞ্জয়নাথ, কোনো ব্যবসার বুদ্ধি পেলে? আর এই কাগজপত্রগুলো কিসের জন্য? ব্যবসার বুদ্ধি পেয়ে গেছি, আর তার জন্য এসব কাগজপত্র নিয়ে এলাম। তোমার সই লাগবে এতে। তা কি এমন ব্যবসার বুদ্ধি পেয়েছো বলো? আর আমার সইয়ের দরকার কেন, ব্যাপারটা খুলে বলো তো। আমি তোমার গ্রামে একটা সবজির ব্যবসা করতে চাই, মানে বিভিন্ন ধরনের সবজি একসাথে রাখবো। তো বিভিন্ন লোকের থেকে আমাকে সবজি নিতে হবে একসাথে, একটা দোকান নিতে হবে।
বাহ, বেশ ভালো বুদ্ধি তো। লোকে দোকানে দোকানে গিয়ে নিজেদের প্রয়োজনীয় সবজি কেনে। যদি এক দোকানেই সব সবজি পাওয়া যায় তবে লোকেদের সুবিধা হবে, কিন্তু এতে আমার সইয়ের কি দরকার সেটাই তো বুঝতে পারলাম না। আমি তো এই গ্রামের লোক না, আমাকে এখানে সবাই নতুন দেখছে, তাই আমাকে কেউ বিশ্বাস করতে পারছে না। সেজন্য আমি কাগজপত্র তৈরি করেছি। এগুলোতে তোমার সই দেখলে মানুষ আমাকে বিশ্বাস করবে আর আমার সাথে কাজ শুরু করবে। আর এর মধ্যে সইয়ের কি দরকার আছে? তুমি চলো আমার সাথে, আমি তোমাকে সবার সাথে পরিচিত করিয়ে দিচ্ছি। আমার সইয়ের চেয়ে কথার জোর বেশি। না না, তুমি দাদা আমার জন্য অনেক কিছু করেছো, তোমাকে আর কষ্ট দিতে চাই না। তুমি খালি এ কটা কাগজে আমাকে সই করে দাও, আমি তাতেই সবকিছু করে নিতে পারবো। আচ্ছা, তুমি যখন সই চাচ্ছ আমি করে দিচ্ছি। তোমার ব্যবসা শুরু করা নিয়ে কথা। বাহ, অবিনাশ দা সব কাগজে সই করে দিলে, একবার কাগজগুলো পড়েও দেখলে না? আরে না পড়ে সই করলাম কারণ আমি তোমাকে বিশ্বাস করি, কিন্তু তুমি এভাবে হাসছো কেন? কারণ এই কাগজে লেখা আছে যে তুমি তোমার জমি জমা ঘর বাড়ি সব আমার, মানে তোমার জেঠুর ছেলে সঞ্জয়নাথের নামে করে দিচ্ছ। এসব কি বলছিস কি? আমি তোকে বিশ্বাস করে আমার বাড়িতে থাকতে দিলাম, আর তুই আমার পিঠে এমন ভাবে কুড়াল মারলি, বিশ্বাসঘাতক! আরে হ্যাঁ, যা করেছি ভালোর জন্য করেছি। এখন বেশি জ্ঞান না দিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই বাড়ি এখন আমার, সঞ্জয়নাথের। এটা আমার বাড়ি, কটা সই করালি এটা তোর হয়ে যায় না? ওই কাগজে লেখা আছে তুমি স্ব ইচ্ছায় তোমার সম্পত্তি আমার নামে করে দিয়েছো। এখন যদি নিজে থেকে এ বাড়ি থেকে বেরিয়ে না যাও, তাহলে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে হবে। এ কি অবিনাশবাবু, আপনি ভর সন্ধ্যায় এভাবে অসহায়ের মতো গাছতলায় বসে কেন? আপনার কি শরীর খারাপ হয়েছে? আর জিজ্ঞেস করো না গোপাল, আমি আজকে সব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসে গেছি। এসব আপনি কি বলছেন অবিনাশবাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। সব হারিয়ে মানে এর মানে কি? সঞ্জয়নাথ আমার জেঠুর ছেলে দুদিন আগে আমার বাড়িতে এলো, বলল আমাদের গ্রামে নতুন ব্যবসা করবে। আজকে সে ব্যবসার নাম করে আমার বাড়ি জমি জমা সবকিছুর দলিলে আমাকে সই করিয়ে আমাকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিল। মানে আপনার ভাই, মানে আপনাকে ঠকিয়ে সবকিছু নিজের নামে করে নিল? আপনার ভাই এত বড় বিশ্বাসঘাতক? আমি তো আগে বুঝিনি যে ও এত বড় বিশ্বাসঘাতক। আগে যদি জানতাম তাহলে কি ওকে থাকতে দিতাম? কিন্তু এখন আমি আর কি করব? আমাকে এই গাছতলাতেই বাকি জীবনটা কাটিয়ে দিতে হবে। না অবিনাশবাবু, আমি থাকতে আপনাকে এই গাছতলাতে থাকতে হবে না। আমার সাথে চলুন, আমার কুমড়ো দিয়ে তৈরি ঘরে থাকবেন। এই গরমে কুমড়োর ঘরে থাকতে বেশ আরাম লাগে। তোমার সাথে আমি এক সময় খারাপ ব্যবহার করেছিলাম গোপাল, তার সত্ত্বেও তুমি আমাকে তোমার ঘরে থাকতে দেবে? বিপদের দিনে মানুষ মানুষের পাশে থাকবে না তো কে থাকবে বলুন? তার উপর আপনি এ গায়ের মোড়ল। তুমি আমাকে আশ্রয় দেবে বললে এই অনেক। আমি তোমার বাড়িতে গিয়ে তোমাকে আর সমস্যায় ফেলতে চাই না। আমার ঘর ছোট হতে পারে, কিন্তু আমার মন ছোট না। আপনার জন্য আমার আর লতার কোনো সমস্যাই হবে না। আরে নীলিমা, তুমি কেন জল নিতে আসো? জলটা তো রতনকে দিয়েই নিয়ে যেতে বলতে পারো। আমার কি আর সেই ভাগ্য আছে খগেনদা যে রতন এসে আমার জন্য জল নিয়ে যাবে? আরে বললেই তো হয়, রতন তো দেখি কোনো কাজই করে না। সেই তো, না ঘরের কাজ করে আর না বাইরের কাজ, কোনো কাজই তো করে না। সারাদিন ঘরে বসে বসে কি সব লেখে, বলে নাকি লেখক হবে। লেখক হবে? ওকে বলো কোনো কাজ করে রোজগার করতে, ওসব লেখক টেখক হয়ে কারো পেট চলে না। তুমি তো ঠিকই বলছো খগেনদা। দাঁড়াও, আজ বাড়ি গিয়ে আগে ভালো মতো বোঝাই, তাতে যত অশান্তি হওয়ার হোক, খালি ওর মাথা থেকে এই লেখক হওয়ার ভূত নামলেই হলো। কি গো রতন, তুমি এখনো বসে ওইসব আজগুবি লিখেই যাচ্ছ? বলি রোজগার না করলে খাবো কি, সংসার চলবে কি করে? আমি গল্প লিখছি নীলিমা, আজগুবি কিছু না। এই লেখার জন্য একদিন আমার কত নাম হবে তুমি জানো? নাম হবে? তা সেটা দেখার জন্য আমরা বেঁচে থাকবো তো? না খেয়ে তো আর বাঁচা যায় না। এই লেখার মান তুমি কোনোদিনও বুঝবে না। আর এইসব লেখবার জন্য একটা শান্ত পরিবেশ চাই, সেটাও তুমি আমাকে দেবে না?
তোমার ওইসব লেখার জন্য শান্ত পরিবেশের কোনো দরকার নেই। আগে যাও, কাজ করো, দুটো পয়সা কামাই করো, চাল ডাল সবজি এনে দাও, তারপর বসে বসে যত পারো রামায়ণ মহাভারত লিখো। আমার লেখাটা সম্পূর্ণ না হলে আমি কোনো কাজেই মন দিতে পারবো না। আর তোমার যদি বাড়িতে বসে আমার লেখা দেখতে ভালো না লাগে তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হ্যাঁ যাও যাও, কোথায় যাবে যাও, শুধু লেখা আর লেখা, তা দিয়ে না আসে পয়সা, আর ওই নিয়েই সারাদিন পড়ে থাকে। আরে গোপাল, চললে কোথায় সকাল সকাল? এই বাজারের দিকে যাচ্ছি। অবিনাশ বাবু আমাদের বাড়িতেই রয়েছেন। আরে ওনাকে একটু ভালো মন্দ করে খাওয়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ে। কি বলছো কি, অবিনাশ বাবু তোমাদের বাড়ি থেকে উঠেছেন? আমি তো বিশ্বাস করতে পারছি না। কেন, তুই জানিস না? অবিনাশ বাবুকে ওনার ভাই কি যেন নাম, সঞ্জয়, সঞ্জয়, ওই ঠকিয়েছে সঞ্জয় নাথ। তো অবিনাশ বাবুকে তাড়িয়ে দিয়েছে। এসব কিছু আমি জানি। তা আমি বলছি, তোকে কে বলেছিল অবিনাশ বাবুকে মানে তোর বাড়িতে আশ্রয় দিতে? এ কেমন কথা খগেন? অবিনাশ বাবু গ্রামের মোড়ল, তার বিপদের দিনে আমরা পাশে থাকবো না তো কে থাকবে? আর তাছাড়া তুই তো অবিনাশ বাবুর প্রিয় লোক, তুই এসব কথা বলছিস? তোর তো পাশে থাকা দরকার। আরে অবিনাশ বাবুর পাশে থাকা? আমি এখন সঞ্জয় নাথের প্রিয় লোক হয়ে গেছি, কি বুঝলি গোপাল? আমি তো ভাবতেই পারছি না তুই এত দ্রুত গিরগিটির মতো রং কি করে বদলাস। অত বুঝতে হবে না, খালি আমি যেটা বলছি সেটা মান, না হলে তোর বড় সড়ো ক্ষতি করে দেবো আমি। আরে কি মানতে হবে? হ্যাঁ, নাহলে তুই আমার ক্ষতি করবি, আমাকে ধমক দিচ্ছিস? হ্যাঁ, ধমক দিচ্ছি। অবিনাশ বাবুকে তোর বাড়ি থেকে তাড়িয়ে দে, না হলে আমি তোর এই কুমড়োর বাড়ি ভেঙে ফেলবো। এখন নিজের ভালো বুঝবি না অন্যের ভালো দেখবি সেটা তোর ব্যাপার। আমি যে গল্প সমগ্রটা তৈরি করেছিলাম সেটার জন্য আমি 2000 টাকা পেয়েছি। কি বলছো রতন? ওই লেখার জন্য তুমি 2000 টাকা পেয়েছো? আমি ভাবিনি এভাবেও রোজগার করা যায়। আমি তোমাকে কত খারাপ কথা শুনিয়েছি, ঘরে অশান্তি সৃষ্টি করেছি। ঠিক আছে নীলিমা, তুমি যা করেছো না বুঝি করেছো, জেনে বুঝে অশান্তি করনি আমি বুঝি। তোমার দাবি দাওয়া থাকাটা খুবই স্বাভাবিক। আমি এবার বুঝেছি তোমার লেখা কত দামি। আমি আর তোমাকে অন্য কাজ করার জন্য জোর করব না, আর অন্য লোকের কথায় ঘরে অশান্তিও করব না। অন্য লোক মানে? কে তোমাকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছিল? তার নামটা বলো তো, তারপর দেখো আমি কি করি। আমার ঘরে অশান্তি লাগানো? কে আবার? ওই খগেন। ও বলে তুমি নাকি কোনো কাজেরই না, ইচ্ছে করে কোনো কাজ করো না, আরো কত কি। দাঁড়াও, আজকে দেখাচ্ছি ওর মজা, কি হাল করি দেখো। আরে রতন, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছিস? সব ঠিক আছে তো? আর বলো না গোপাল দা, এতদিন ধরে আমার ঘরে যার জন্য অশান্তি লাগে, আজকে তার আমি নাম জানতে পেরেছি, তাকে উপযুক্ত শাস্তি দিয়েই ছাড়বো। তা কে সে? নাম বল দেখি, আমিও জানি নাকি সেই লোকটাকে। খগেন। খগেন আমার বাড়িতে আমার আর নীলিমার মাঝে অশান্তি তৈরি করছিল, নীলিমাকে আমার বিরুদ্ধে উস্কে দিচ্ছিল। খগেনের এত বদমাইশি আর মেনে নেওয়া যায় না। কেন, সে আর কি করেছে? মানে তোমারও কি কোনো ক্ষতি করেছে নাকি? আর বলিস না, ও অবিনাশ বাবুর ভাইয়ের সাথে ষড়যন্ত্র করে অবিনাশ বাবুকে তাড়িয়ে দিয়েছে ওনার নিজের বাড়ি থেকে। কি বলছিস কি? আমি তো ভাবতেই পারছি না, ওই খগেনের এত সাহস! তো অবিনাশ বাবু এখন কোথায়? অবিনাশ বাবু এখন আমার বাড়িতেই আছেন। তবে ওই খগেন আমাকে হুমকি দিয়েছে যে যদি না আমি অবিনাশ বাবুকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিই তো খগেন আমার সাধের কুমড়ো বাড়ি ভেঙে ফেলবে। সে তো খুব বার বেড়েছে, ওকে শায়েস্তা করতেই হবে। এক কাজ কর, তুই আমার সাথে আমার বাড়ি চল। আমি, তুই আর অবিনাশ বাবু মিলে বসে একটা ফন্দি করি যে কিভাবে খগেনকে এবং সঞ্জয়নাথকে শায়েস্তা করব এবং অবিনাশ বাবুকে তার বাড়িতে ফিরিয়ে দেব। হ্যাঁ, এটা ভালো কথা বলেছো গোপালদা। চলো একসাথে আলোচনা করি, ওই সঞ্জয়নাথ আর খগেন দুজন কি জব্দ করতে হবে। অবিনাশ বাবু, আপনার ব্যাপারে সব শুনলাম গোপালের কাছ থেকে, শুনে খুব খারাপ লাগলো। এখন যা ভাগ্যে ছিল তাই হয়েছে। তাও তো ভালো যে গোপাল ছিল, সে আমাকে আশ্রয় দিল। এটা আমার সৌভাগ্য যে আপনি আমার বাড়িতে থাকছেন। কিন্তু আজকে আমি এমন একটা সত্যি জেনেছি যেটা জানলে আপনিও চমকে যাবেন। বলো কি? কি এমন সত্যি যে আমাকে চমকে দেবে? আপনাকে কিভাবে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া যায় সেই বুদ্ধি আসলে খগেন দিয়েছে। আর আজকে খগেন আমাকে হুমকি দিয়েছে যেন আমি আপনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিই। খগেন?
আমি তো বিশ্বাস করতে পারছি না খগেন এমন কাজটা করলো। তাকে তো আমি কত বিশ্বাস করতাম। শুধু এটাই না অবিনাশ বাবু, আমার নিয়ত পরিবারের ঝগড়ার কারণও সে। ওকে আমাদের জব্দ করতেই হবে। কিন্তু রতন, কিভাবে আমরা খগেন এবং সঞ্জয়নাথকে জব্দ করব? আমার মাথায় একটা বুদ্ধি আছে, শুনুন। আপনি কি? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আমি নীলা সান্যাল, শহর থেকে এসেছি। আমার এই গ্রামটা ভালো লেগেছে। আমি আপনার এই বাড়িটা কিনতে চাই। আরে যান যান, এবারে বিক্রি করব না। যত সব উটকো লোক এসে হাজির হলো। আরে আপনি আমার কথাটা তো সম্পূর্ণ শুনুন। আমার গ্রামের এই পুরনো বাড়ি অনেক পছন্দ। আমি এমন অনেক বাড়ি কিনেছি। আপনি যা মূল্য বলবেন আমি তাই দিয়ে এই বাড়ি কিনবো। যা মূল্য বলবো তাই দিয়ে? আচ্ছা, তবে আমাকে এ বাড়ির জন্য 10 লক্ষ টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তবে আমি তো এত টাকা আনিনি। আমি 10 লাখ টাকার চেক লিখে দিচ্ছি, আপনি এই দলিলে সই করে দিন। বাবু, বলছিলাম যে বিষয় একটু আলোচনা বেশি দ্রুত হয়ে গেল না এই বিষয়টায়? একটা ভালো কাজ করছি, শুধু শুধু খোঁটা দিস না। আরে আপনি এদিন দেখি আমাকে চেকটা দিন, আমি দলিলে সই করে দিচ্ছি। এই নিন অবিনাশ বাবু, আপনার বাড়ির দলিল আপনাকে দিলাম। এই বাড়ি আবার আপনার। এ আপনি কি বলছেন? আরে আমি তো কিছুই বুঝতে পারছি না। আর অবিনাশ দা, তুই এখানে আসবার সাহস কি করে পেলি? আমি এখন সব বুঝতে পারছি। আমার প্রথম থেকে যে সন্দেহটা হয়েছিল সেটাই ঠিক। কি সন্দেহ? কি হচ্ছে? কি হলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার কাছে তো মনে হয় না 10 টাকা হবে? 10 লাখ টাকা কোত্থেকে দিলে? হ্যাঁ, দিইনি তো, ওটা তো নকল চেক। তোমরা যেভাবে অবিনাশ বাবুকে ঠকিয়েছো, আমরাও তোমাদের দুজনকে ঠিক সেভাবেই ঠকালাম। না না, এমন হতে পারে না। অবিনাশ দা, আমার যাওয়ার কোনো জায়গা নেই, দয়া করে আমাকে তোমার বাড়িতে থাকতে দাও। তুই তো আমার বাড়ি আমার থেকে দখল করে নিয়েছিলিস। তোকে কি আর আমি বিশ্বাস করে এখানে থাকতে দেব? দূর হয়ে যা আমার বাড়ি থেকে, আমার গ্রাম থেকে। একদম ঠিক বলেছেন। দাঁড়ান, এখান থেকে আমি বের করে দিচ্ছি। খবরদার খগেন, তোমার সব শয়তানি আমি জানি। আমার সামনে আর ভালো সাজার নাটক করো না। দুজনেই এই গ্রাম থেকে বেরিয়ে যাও। তোমাদের আর যেন কোনো দিন আমি এই গ্রামে না দেখি। আমি তোমাদের প্রতি আমার কৃতজ্ঞতা জানাই। তোমরা যদি আমার পাশে না থাকতে, আমাকে এখনো গাছতলাতেই পড়ে থাকতে হতো। না অবিনাশ বাবু, এভাবে বলে আমাদের দূরে ঠেলে দেবেন না। আমরা আপনাকে আমাদের নিজের লোক মনে করে সব করেছি। আমি তোমাদের দূরে ঠেলে দিচ্ছি না গোপাল। তুমি আমাকে তোমার বাড়িতে আশ্রয় দিলে। রতন এমন একটা বুদ্ধি দিল ওদের সায়স্তা করবার, আর নীলিমা সেটাকে যে কিভাবে উপস্থাপন করলো সেটা অনবদ্য। আমি খুব আনন্দিত যে আমি এমন একটা গ্রামের মোড়ল, যেখানে মানুষ আজও মানুষের পাশে থাকে। গিন্নি, ছাতাটা দাও তো একটু, দোকানে যাব। তুমি আবার এই বেলা বের হচ্ছ কেন? বাইরে বৃষ্টি, তার উপর শরীরটাও ভালো নয়। ঘরে থাকতে ভালো লাগছে না গিন্নি, গিয়ে একটু ঘুরে আসি। তা আজকে মেয়ে জামাই যে বাড়িতে আসবে, সে খেয়াল আছে? কোথায় বাড়ি থেকে জামাইকে সময় দেবে তা না, চলে যাচ্ছ হাটে বাজারে। তোমার মেয়ে জামাই একা বাড়িতে থাকতে পারবে গিন্নি? তাছাড়া তুমি আছো তো, আদর আপ্যায়নের অভাব হবে না। সে তো করবই। এতদিন পর আমার মেয়েটা আসছে, তাকে ভালো মন্দ কিছু না খাওয়ালে শান্তি পাবো না। কি কি আয়োজন করছো? সকালবেলা থেকে তো খাবারের গন্ধ পাচ্ছি। তেমন কিছু আর রাঁধতে পারিনি। বৌমাকে বলে মাংসের ঝোল, ডিমের কোরমা, কোপ্তা, শুক্তো, আলুর দম, চিংড়ির মালাইকারি, সাদা ভাত, পোলাও, লুচি, সন্দেশ, পায়েস, পিঠে পুলি আর থাক থাক গিন্নি, আর বলতে হবে না। সব নাম বললে তুমি হাঁপিয়ে যাবে। তাই এসব খাবার রান্না করছে কে? তুমি তো সকাল থেকে গায়ে হাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছ। কেন? বৌমা
বৌমা আছে তো, সে এক হাতেই সবকিছু করছে। তা তুমি ওকে গিয়ে সাহায্য করতে, একা হাতে এত কিছু রাঁধবে কখন? আমার যেতে হবে না, ওকে একা একাই রাঁধতে হবে। সংসারে থাকতে হলে মেহমানদারি করতে হয়। বেশ ঠিক আছে, তবে ছাতাটা দাও, আমি বাজার থেকে ঘুরে আসি। ওমা, মা, রান্না শেষ হবে কখন? তুমি আমাকে খেতে দেবে না? হ্যাঁ বাবা, কোরমাটা হয়ে গেলেই তোকে খেতে দিচ্ছি। কি ব্যাপার বৌমা, তোমার রান্না কত দূর? এই তো মা, আমার রান্না প্রায় শেষ। তা আপনাকে কি খেতে দেব? বেলা তো অনেক হয়েছে। না বৌমা, না, আমি এখন খাবো না। রাসু এলে একসাথে খাবো। ঠিক আছে মা, আমি তবে সব খাবার রান্নাঘরেই রাখছি, ওরা এলেই খেতে দেব। হ্যাঁ তাই করো, আর ওদের জন্য খাবার তুলে রেখো। ভালো মাছগুলো আবার ছেলেকে খাইয়ে ফেলো না। না না মা, কি যে বলেন, ও ছোট মানুষ, খেলে আর কতটুকুই বা খাবে। তুমি তো আর ছোট মানুষ নও বৌমা, দেওয়ার সময় তোমার আর আন্দাজ থাকে না। ঠিক আছে মা, আমি আজ থেকে কাউকে খাবার দেব না, যা দেওয়ার আপনিই দেবেন। হয়েছে, এত আদিক্ষেতা করতে হবে না। আরে আমি কি এসব আমার জন্য বলছি? সাশ্রয়ী হলো তোমাদেরই লাভ। এই সম্পত্তি কি আমি সাথে করে নিয়ে যাব নাকি? সে সুযোগ থাকলে কিছু কি রেখে যেতেন মা? কি বললে বৌমা? আমি তোমাদের জন্য কোনো কিছু রাখি না? মা, ও মা, কোথায় গেলে তোমরা? বাড়িতে একটা মানুষ দেখা যাচ্ছে না। বৌদি, ও বৌদি, বলি বাড়ি নেই তোমরা? কে এলো? কে এলো রে আবার? ঠাকুরজি এসেছে মা। ও, রাসু এসেছে। দেখো দেখিনি, তোমার সাথে কথা বলতে গিয়ে ওর কথাই শুনতে পারিনি। এখন তো শুনছেন মা, তাড়াতাড়ি যান, ঠাকুরজি কখন থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি যাচ্ছি। তুমি ওদের জন্য শরবত বানিয়ে নিয়ে এসো। এত পথ পাড়ি দিয়ে এসেছে, সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি ওদের। আপনি যান মা, আমি আসছি। তোর শরীরটা একদম শুকিয়ে গেছে রে মা, খাওয়া দাওয়া করিস না বুঝি? আপনার মেয়ে তো সারাদিনই খেয়ে যাচ্ছে মা, খেতে খেতে আমার মাথাটা খেয়ে নিল। তুমি চুপ করো, কোনটাই বা খেতে দাও তুমি? সারাদিন হাপিত্তেশ করে মরে গেলেও একটা মাছ জুটে না কপালে। এখানে কোনো চিন্তা নেই মা, আজ থেকে যতদিন আছিস পেট পুড়ে খেতে পারবি। তাই খাওয়ান, যে মানুষকে আমি খাইয়ে সন্তুষ্ট করতে পারলাম না তাকে আর কেউ পারবে না। আমাদের দিদিকে নিয়ে এত কথা বলবেন না জামাইবাবু, একটু বেশি খায় বলে কি এমন অন্যায় করে ফেলেছে? হ্যাঁ, সংসারের কাজও তো সে কম করে না। এই যে বৌমনি, তুমি এসেছো দেখছি, তা শুধাও না তোমার বোনকে কি এমন কাজটা করে ফেলেছে। সে পরে শুধাবো, এখন শরবতটা খেয়ে নিন। দাও বৌমা, একে একে সবার হাতে শরবত দাও। দাও দাও, তা চিনি বেশি করে দিয়েছো তো? আমি আবার চিনি ছাড়া শরবত খেতে পারি না। নুন চিনি সব ঠিক আছে, খেয়ে দেখুন না। ওমা, ঘরের কোণের গাছটায় কত বড় কাঁঠাল ধরেছে মা, একবার এসে দেখে যাও। ও কাঁঠালটি তোর জন্যই রেখেছি। গাছে আম ধরেনি ঠাকুমা? আম দেখছি না যে। না রে, এবছর আমাদের গাছে আম তেমন ধরেনি, তবে এই ঘোষেদের বাগানে অনেক আম ধরেছে। তাহলে ঘোষ বাড়ি থেকে চুরি করে কটা আম নিয়ে আসবো খন। ছি ছি ননি, এসবকে চুরি করতে আছে? তোমার মামাকে বললে সেই বাজার থেকে কিনে আনবে।
এসব ওর মায়ের গুণ। আমার স্ত্রী একে একে নিজের সব গুণ শিখিয়েছে মেয়েটাকে। তুমি চুপ করো, গাছে আম থাকতে কিনে খাবো কেন? তুই যাস মা, কাল ভোরে গিয়ে ঘোষদের বাগানের আমগুলো কুড়িয়ে আনবি। এখন নে শরবত খা, অনেক মজা হয়েছে খেতে। আমি ভাত খাবো মা, অনেক মজা হয়েছে খেতে। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি তোদের ভাত খেতে দিচ্ছি। ও বৌমা, তুমি খাবার দাবার পরিবেশন করো তো। এতক্ষণ হয়ে গেল এখনো ওদের মুখে কিছু দেওয়া হলো না। কেন মা, শরবত খাচ্ছি তো। ওসব জলে কি আর পেট ভরে? তোমাদের জন্য মজার সব খাবার রান্না করেছি, ওসব খেতে হবে। ঠিক আছে মা, আমি খাবার বাড়ছি, আপনারা হাত মুখ ধুয়ে খেতে আসুন। জামাইকে পোলাও দাও বৌমা, ওর পাত যে খালি হয়ে গেল। না না বৌমনি, আমাকে আর দিও না, তোমার দিদিকে দাও। ওর খাবার ভালো না হলে আবার সমস্যা। জামাই বাবু, ওনাকেও দিচ্ছি। ও বউ, এসব কি রেঁধেছো? এত কম পদ কি কেউ রান্না করে? খাবার কম হয়ে গেছে। নয়তো কি, হাঁসের মাংস কোথায়? টক মিষ্টি ছানার তরকারি কোথায়? আর ডাল এত পাতলা কেন? আমার ভাই তো এসব কিনে আনেনি, নাকি তুমি ইচ্ছে করে রাঁধুনি? ছি ছি, আমি রাঁধবো না কেন? এতদিন পর আপনারা এসেছেন, ভালো মন্দ না খাওয়ালে কি হয়? ওমা, মাছও রান্না করেনি, দেখো একটাও মাছের পদ নেই। ভালো কথা মনে করেছিস, আমি তো ভুলেই গিয়েছিলাম। দেখেছো মা, তোমার ছেলের বউ আমাদের জন্য মাছই রান্না করেনি। ঠিক আছে দিদি, তোমার জন্য মাছ আনিয়ে রাখবো। একেই বলে সার্থক মায়ের সার্থক সন্তান। শোনো মা, ভাইয়ের সংসার এক চুল ছাড় দিয়ে চলবি না, যেটা খেতে ইচ্ছে করবে সেইটাই খাবি। সে আর বলতে মা, ওকে কয়েকদিন বাড়িতে লাগলে সংসার নামক কোনো বস্তু থাকবে না, সবটা ওর পেটেই যাবে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? দেখো কি নিয়ে এসেছি। সে কি মামা, এত বড় মাছ কোথায় পেলে? আরে জেলে পাড়া থেকে কিনে এনেছি। তোর মা কোথায় গিয়ে বল আসতে। মা, ও মা, দেখে যাও, মামা কত বড় মাছ নিয়ে এসেছে। কি হয়েছে কি? এত চেঁচামেচি কিসের? বললাম না চুপচাপ খেলা করতে। কখন এসেছো দিদি? থাকবে তো কয়েকদিন? হ্যাঁ রে, এই মাছটা পুরোটাই থাকবো। তা মাছ এনেছিস? আমি ভাবলাম আমাদের মাছ না খাইয়েই বিদায় করবি। খাওয়াবো খাওয়াবো, একে একে সব খাবার খাওয়াবো। দেখো কত বড় মাছ এনেছি। বেশ হয়েছে মাছটা, খেতে অনেক সুস্বাদু হবে। তা কত নিল রে? সে তোমার জানতে হবে না, তুমি বাবার বাড়িতে এসেছো, পেট ভরে খাবে আর পায়ের উপর পা তুলে আরাম করবে। দাঁড়া, তাহলে এক্ষুনি মাছটা ভাজি করতে বলি। এই বৃষ্টির দিনে সর্ষের তেলে মাছের ভাজি জমবে ভালো। বউ, ও বউ, এদিকে এসো তো। কি হয়েছে দিদি? আমি ওদিকে উনুনে রান্না চাপিয়ে এসেছি। নাও, এই মাছটা নিয়ে রান্না করো। পেটিগুলো ভাজি করবে আর লেজাটা বেশি করে পেঁয়াজ লঙ্কা মিশিয়ে ভর্তা করবে। আর কিছু করব না দিদি, এই অল্প খাবারেই আপনার হয়ে যাবে। আমার জন্য মাছের মাছের মুড়োটা আলাদা রান্না করবে মামি, আমি পুরোটা খাবো। তুমি এত বড় মুড়ো একা খেতে পারবে মেয়ে? কেন পারবো না? আমার মায়ের মতো আমিও সব খেতে পারি। এরকম মাছ তো কিছুই না আমাদের জন্য, আমরা এটা এক গ্রাসেই খেয়ে ফেলবো।
সে খাবি ক্ষণ, এসেছিস যখন মাছ মাংস সব খাবি। আর গিন্নি তুমি মাছ ভাজো গিয়ে, আমার মাছ ভাজা দিয়ে গরম ভাত খেতে ইচ্ছে করছে। ঠিক আছে, তুমি স্নান সেরে এসো, আমি মাছ ভেজে রাখছি। এই নে বাবলু, তোকে পেটি দেখে দিয়েছি, কাটা লাগাবি না কিন্তু। কাটা লাগবে না মা, আমি খেতে পারবো না। ও মামি, আমার মাছের মুড়োটা কোথায়? ওটা তো দাওনি এখনো। ও বউ, আমার নাতনিকে মাছের মুড়ো দাও। কখন থেকে মেয়েটা মুড়ো খাওয়ার জন্য অপেক্ষা করছে। দিচ্ছি মা, ওটা আমি আলাদা করে রেখেছি। এই নাও ননি, কাটা দেখে খেও। ও মা, ওকে মুড়ো দিলে কেন? ওটা আমি খাবো। না, ওটা আমি খাবো। এটা আমার বাবা এনেছে, এটা আমি খাবো। আহ বাবলু, এমন করতে নেই, তোর জন্য কালকে আবার বড় মাছ আনবো বাবা। ঠিক আছে বাবা, কালকেরটা কিন্তু আমি খাবো। কি রে ননি, কখন থেকে মুড়ো নিয়ে বসে আছিস? এরকম আস্তে খেলে হবে? এত বড় মুড়ো আমি খেতে পারছি না মা, পেটে একটু জায়গা খালি নেই। না খেলে ফেলে দে দিদি ভাই, জোর করে খেতে হবে না। না না মা, ওটা ফেলে দেবে কেন? এত দাম দিয়ে এনেছে, এই মুড়ো আমি খাবো। দে তো আমায়। এই নাও। কাম সেরেছে, গিন্নি যখন মুড়ো হাতে নিয়েছে আজকে অঘটন না ঘটিয়ে ছাড়বে না। চুপ করো তুমি। এসব মাছের মুড়ো খেয়ে আমাদের অভ্যেস আছে, ছোটবেলায় কত খেয়েছি, তাই না মা? হ্যাঁ রে, ছোটবেলায় ওর জন্য কারো পাতে মুড়ো দেওয়া যেত না, সব ওর পেটেই যেত। সে কি গিন্নি, এত বড় হাঁ দিলে কেন? পুরো মুড়োটা গিলে ফেলবে নাকি? চুপ করো তুমি। ও মা গো, আমার গলায় কি ব্যথা করছে। আমি কিছু খেতে পারছি না। ব্যথা করছে কেন? কি হয়েছে তোর? হাঁ কর তো দেখি। বোধহয় গলায় কাটা লাগিয়েছে, গরম ভাত খেলেই সেরে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই দাও। আমি এই ব্যথা আর সহ্য করতে পারছি না। এই নে মা, আমি ভাত নিয়ে এসেছি, এগুলো না চিবিয়ে গিলে ফেল। আমি আর বাঁচবো না গো, আমি কিছু খেতে পারছি না, খেলেই গলায় ব্যথা করছে। আহ রাসু, এত অল্পেতে ভেঙে পড়লে চলবে? কেবল তো একবেলা খেতে পারিসনি, রাত থেকে আবার খেতে পারবি। এই পারবে না, পারবে না, যে কাঁটা লেগেছে ওটা যাবে না। ওগো, তুমি এ কি বলছো? এই কাটা না গেলে যে আমি মরেই যাব। যাবে যাবে, আমি বিমলকে বলেছি নিবারণ কবিরাজের কাছ থেকে ঔষধ আনতে। ওনার ঔষধ খেলে সব রোগ সেরে যায়। কোথায় ঔষধ? বিমল এখনো ওষুধ নিয়ে ফেরেনি বুঝি? কোথায় ঠাকুরজি? এই নাও তোমার ওষুধ, এটা চটপট খেয়ে নাও তো। ঔষধ এনেছো বউ? দাও, আমার হাতে দাও। প্রভু, তুমি রক্ষা করো, দয়া করে এই কাটার হাত থেকে আমায় মুক্ত করো। কি রে মা, কাটাটা গেল? না মা, এখনো যায়নি তো, তবে ব্যথাটা ডান পাশ থেকে গিয়ে বাঁ পাশে করছে এখন। যাবে যাবে, একবার যখন কাটাটা নড়েছে তখন সেটা আস্তে আস্তে চলে যাবে।
কোথায়? ননিবালার বাবলু কোথায়? তোদের জন্য দেখ কি নিয়ে এসেছি। কি এনেছো বাবা, কি এনেছো? সব তুমি খেতে পারবে না গিন্নি, বাবা সবার জন্য রসগোল্লা এনেছে। কি এনেছো দাদু ভাই, কি এনেছো? নে নে, তোদের জন্য মিষ্টি এনেছি, তোরা সবাই পেট ভরে খা। দাদু মিষ্টি এনেছে, আজকে আমরা মিষ্টি খাবো। কি মজা, কি মজা! দাঁড়াও সবাই, আমি তোমাদের মিষ্টি বার করে দিচ্ছি। আমাকে অনেকগুলো দেবে মামি, রসগোল্লা আমার খুব পছন্দ। এই নাও। নিন দিদি, আপনিও একটা রসগোল্লা নিন। নিয়ে আর কি হবে, ওটা তো আর খেতে পারবো না। খেতে গেলেই মা গো গলায় ব্যথা করে। খেতে না পারিস, হাতে নিয়ে বসে থাক মা, এতেই শান্তি পাবি। কি হলো দিদি, খাবার নিয়ে বসে রইলে যে? খাবে না? আমি তো আজও তোমাদের জন্য বড় মাছ নিয়ে এসেছি। না রে বিমল, এখনো কাটাটা যায়নি। সকাল থেকে কিচ্ছু মুখে দিইনি, কি যে খিদে লেগেছে। খাওয়া শুরু করো গিন্নি, তোমার খাবারের খিদের কাছে ওসব কাঁটার ব্যথা কিছুই না। হ্যাঁ দিদি, আপনি খান, ভাত খেলে কাঁটাটা চলে যেতেও পারে। বৌমা ঠিক কথাই বলেছে, খাওয়ার চেষ্টা কর মা, দেখবি কাঁটাটা চলে গেছে। ঠিক আছে, তোমরা যখন বলছো খেয়ে দেখি কি হয়। কি হলো দিদি, কাঁটা কি গেছে? না বউ, এখন আর লাগছে না, মনে হয় চলে গেছে। তাহলে খা মা, কত খাবার তোর জন্য রান্না করেছি, একে একে সব খাবার খাবি। আমি মাছের মুড়ো খাবো মা, ও বেলায় পুরোটা শেষ করতে পারিনি। সে কি দিদি, আপনি আবার মুড়ো খাবেন? আরে একবার কাঁটা লেগে তোমার শিখতে হলো না গিন্নি, এবার আবার খাচ্ছ? তুমি চুপ করো, বাপের বাড়িতে এসে আমি মাছের মুড়ো খাবো না তো কে খাবে? ও মা, ওটা না আমি খাবো, এই পিসি যে নিয়ে নিচ্ছে। ও বউ, দাও, ওটা আমার পাতে দাও। ওটা দিয়ে দাও বাবা, তোমাকে অন্য সময় মাছের মুড়ো দেব। না, এটা আমি খাবো, কাউকে দেবো না। দিয়ে দে বাবলু, পিসিনা বেড়াতে এসেছে, তার সাথে তুই এমন করবি? না, এটা আমার, তোমাকে দেবো না। বাবলু, ওটা দিয়ে দাও, কালকে আমি আবার বড় মাছ আনবো। কালকে আনলেও ও খেতে পারবে না বিমল, তোমার বোন যতদিন আছে মুড়ো ওর পেটেই যাবে। হ্যাঁ, আমি তো খাবো, এতদিন পর বাপের বাড়িতে এসেছি, সব খেয়ে তারপর যাব। তা যাই বলো গিন্নি, ছেলেটাকে কাঁদিয়ে মাছের মুড়োটা খাওয়া তোমার ঠিক হয়নি। চুপ করো তুমি, আমাকে এসব নীতি কথা শেখাতে আসবে না। আমার বাবার বাড়িতে আমি খাবো না তো ওরা খাবে? ভুলে যেও না গিন্নি, বাড়িটা তোমার বাবার হলেও মাছটা কিন্তু বাবলুর বাবা এনেছিল, তাই সেটার উপর তারই অধিকার বেশি ছিল। আমি এত কিছু বুঝি না, মাছের মুড়ো আমিই খাবো, এটাই শেষ কথা। বেশ, খেও ক্ষণ, আমি আর কিচ্ছু বলবো না। ওগো, তুমি শুয়ে পড়লে? কেন, আবার খেতে ইচ্ছে করছে নাকি? না গো, তা নয়, আমার গলায় মনে হয় আবার কাঁটা বিঁধেছে। সে কি, আবার কাটা বেরিয়েছো তুমি? তাই তো মনে হচ্ছে, আমি রোগ গিলতে পারছি না, থেকে থেকে গলায় কাঁটাটা বিঁধছে যেন মনে হচ্ছে। ভালো কাজ করেছো, এখন তোমার এই কাঁটার জন্য সারা রাত ঘুমাতে পারবো না। ধুর। কি হলো মা, কথা বলছিস না কেন? সেই কখন থেকে চুপ করে আছিস? ও
ওর গলায় আবার কাটা বিঁধেছে, সেই জন্য কথা বলতে পারছে না। সে কি গো, এমন কথা তো কখনো শুনিনি। কাটা লাগলে কথা বন্ধ হয়ে যায়? বড় কাঁটা গিলেছে বোধহয়, সেই জন্য কথা বলতে পারছে না। এখন কি করবে গো? এভাবে খাওয়া দাওয়া কথাবার্তা না বললে ওনাকে বাঁচানো যাবে না। আমার মনে হয় ওকে হাসপাতালে নেওয়া উচিত। ডাক্তার দেখিয়ে গলার কাঁটাটা বের করতে হবে। তাই ভালো হবে বাবা, হাসপাতালে নিয়ে গেলে দিদি সুস্থ হয়ে যাবে। তাহলে চলো ডাক্তারের কাছেই যাওয়া যাক। তোমরা তৈরি হয়ে নাও, আমি গরুর গাড়ি ডেকে আনছি। দেখি, হাঁ করেন তো। কি দেখলেন ডাক্তারবাবু? কাঁটাটা দেখা যাচ্ছে? না না, ওনার গলায় তো কোনো কাঁটা নেই। কাঁটা নেই? তাহলে গলা ব্যথা করছে কেন? শুধু কি ব্যথা, কাল রাত থেকে কথাও বলতে পারছে না। উনি খেতে কিংবা কথা বলতে পারছে না অন্য কারণে, সেটা কাঁটার জন্য নয়। তাহলে কি হয়েছে ওর? ওনার গলার চর্বি বেড়ে গেছে, অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে এটা হয়েছে। সে কি কথা? এখন কি আরো খাওয়া দাওয়াও করতে পারবে না? এখন উপায় কি ডাক্তার বাবু? কি করলে ওকে সুস্থ করা যাবে? খাওয়া দাওয়া কমাতে হবে, চর্বিযুক্ত খাবার না খেয়ে পুষ্টিকর খাবার খেতে হবে। তাহলে কি খাওয়াবো ওকে? সাধারণ খাবার খাওয়াতে হবে, কচু শাক, ছোট মাছ, পাতলা ডাল, এসব খাবার খাওয়াতে হবে। আর তা হবে পরিমিত পরিমাণে, ঠিক আছে? তাই হবে ডাক্তার বাবু, আজ থেকে ওকে আমরা এসব খাবার খাওয়াবো। আর কোনো ওষুধপত্র দেবেন না? আমি কিছু ঔষধ লিখে দিচ্ছি, ওটা খাওয়ালে ওনার ব্যথার উপশম হবে। এই নিন দিদি, এতদিন পর আপনি সুস্থ হয়েছেন। ও আপনার জন্য মাছ নিয়ে এসেছে, মাথাটা আপনিই খান। না না বউ, আমি আর মাছের মাথা খাবো না, আমাকে শাক পাতা দাও। শাক পাতা খাবে তুমি? ও ওসব কি তোমার ভালো লাগবে? এছাড়া কোনো উপায় নেই গো। এতদিন অসুস্থ থেকে বুঝেছি মাছের মাথা থেকে সারা জীবন শাক খাওয়া ভালো। এই মুড়ো খেয়ে কি অঘটনটাই না ঘটেছিল। ঠিক বলেছিস মা, শাকসবজি শরীরের জন্য ভালো। এটা যেমন পুষ্টিকর, খেতেও অনেক সুস্বাদু। হ্যাঁ বাবা, আজকে থেকে আমি এই খাবারই খাবো। ওসব দামি খাবারে আমার রুচি উঠে গেছে। যাক, অবশেষে তোমার শুভ বুদ্ধির উদয় হয়েছে। আজকে থেকে ছেলে মেয়েগুলোর মাছের মুড়ো খেতে পারবে।